মাত্র 30 মিনিটে কোরিয়া বিভক্ত হয়। 1950 সালে কোরিয়ান যুদ্ধ বাঁধার আগেই আমেরিকা আঙ্কেল স্যাম কোরিয়াতে জাপানের সহায়তা নিয়ে লাখের অধিক কোরিয়ান সাধারণ মানুষকে মেরে ফেলেছে। যারা কোরিয়ান মানুষকে নির্যাতন, নিষ্পেষণ, শোষণ করতে পারে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন কোরিয়ার গভর্নমেন্টের বেশ উচ্চ উচ্চ পদে পুলিশের হেড হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্বের অদ্ভুত একটা দেশ হচ্ছে কোরিয়া। এই যে বিশ্ব মানচিত্রে যে কোরিয়ান উপদ্বীপটা, এই উপদ্বীপটাকে দুই ভাগে ভাগ করা হলো। উপরের দিকে হলো উত্তর কোরিয়া আর নিচের দিকে দক্ষিণ কোরিয়া। আজব ব্যাপার হচ্ছে এই টোটাল উপদ্বীপে যারা বসবাস করে এরা একই ভাষায় কথা বলে এবং এরা একই জাতির মানুষ। এদের মধ্যে কোনো বৈচিত্র্য নাই, কোনো আলাদা বিষয় নাই। তারপরেও দুইটা আলাদা মানচিত্র, দুইটা আলাদা পতাকা, দুইটা আলাদা স্বাধীন সত্তা। এই যে কোরিয়ান জাতীয়তাবাদকে ভাগ করে ফেলা হলো, উত্তর দক্ষিণ দুইটা দেশ হলো, এর পেছনে কি কোরিয়ানরা দায়ী নাকি তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দায়ী? আজকে মানচিত্র ভাগ হয়ে যাওয়ার ফলে এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পরস্পরকে যে ভয় পায় এবং এই ভয় পেয়ে তারা নিজেদের নিরাপদ রাখার জন্য দক্ষিণ কোরিয়া প্রতি বছর তার মিলিটারি বাজেটে প্রায় $50 বিলিয়ন খরচ করতেছে। উত্তর কোরিয়া তার হিসাব জানা যায় না, তার মোট বাজেটের সব কিছুই তারা মিলিটারি পারপাস খরচ করে। তাদের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তারপরেও তাদের অস্ত্র, গোলাবারুদ মজুদ, আর্সেনাল ধীরে ধীরে বৃদ্ধিই পাচ্ছে। এই দ্বন্দ্বের পেছনে পশ্চিমারা কি কূটনৈতিক চাল চেলেছে এবং যে ফ্যাসিস্ট জাপানকে পতন করার জন্য জাপানের উপর বোম মেরেছিল, সেই জাপানি ফ্যাসিস্ট নেতাদেরকে কিভাবে কোরিয়ায় ক্ষমতায় বসানো হয়েছে, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। আজকে আমরা কোরিয়ার ইতিহাস, কোরিয়ান যুদ্ধ এবং কোরিয়ার বর্তমান প্রেক্ষাপট সবকিছুর একটা একাডেমিক বিশ্লেষণ করব। 1945 সালের আগস্ট মাস জাপানের উপর হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোম মারা হলো। এখন জাপান আত্মসমর্পণ করবে। জাপানের ঠিক পাশেই হচ্ছে এই কোরিয়ান উপদ্বীপ। তখন কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আলাদা না। এই উপদ্বীপ সহ এই টোটাল অঞ্চলটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দখল করে ফেলেছিল এবং এই কোরিয়ান উপদ্বীপকে 1910 সাল থেকে 1945 সাল পুরো 35 বছর শাসন করেছে জাপান। অর্থাৎ জাপানের একটা কলোনি ছিল এটা। এখন জাপানের পতন হবে, কোরিয়ায় পাওয়ার ভ্যাকুয়াম হবে, জাপানের লোকজন কোরিয়া থেকে চলে যাবে। সো কোরিয়ায় তো আর সরকার নাই, কোরিয়াকে চালাবে কে? এখন যেই কোরিয়াকে চালাক না কেন তাকে অবশ্যই আমেরিকান স্বার্থ রক্ষা করতে হবে। আমেরিকা এটা নিশ্চিত করতে চায়। কিন্তু আগস্ট মাসের শুরুতেই এই হচ্ছে রাশিয়া তার একবারে পূর্ব দিকে সীমান্ত দিয়ে ধীরে ধীরে তার যে রেড আর্মি, এইটা কোরিয়ান উত্তর সীমান্ত দিয়ে কোরিয়ার ভেতরে প্রবেশ করে যাচ্ছে। কিন্তু তখনও এইখানে আমেরিকার কোনো মিলিটারি উপস্থিতি নাই। তখন আমেরিকা ওয়াশিংটনে বসে আমেরিকান নেতারা চিন্তা করলো যে রেড আর্মি যদি পুরো কোরিয়াকে দখল করে নেয় তাহলে জাপান আত্মসমর্পণ করার পর টোটাল কোরিয়ায় আমাদের কোনো কিছু করার থাকবে না, কেননা কোরিয়ান ভূখণ্ডে অলরেডি রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের মিলিটারি প্রবেশ করেছে। এখন কোরিয়ার উপর দখল করতে হলে আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি আগাতে হবে। এই টাইমে পেন্টাগন দুইজন মিলিটারি অফিসিয়ালকে নিয়ে আসলো। একজনের নাম হচ্ছে ডিন রাস্ক আর একজনের নাম হচ্ছে চার্লস বনিস্টিন। এই দুইজনই মোটামুটি 37-38 বছরের মিলিটারি অফিসার, যাদের কোরিয়া সম্পর্কে অনেক বেশি জ্ঞান আছে ব্যাপারটা তা না। তাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হলো এই কোরিয়ান ম্যাপকে রিডিজাইন করতে, অর্থাৎ কোরিয়াকে ভাগ করে ফেলতে। এমনকি তাদেরকে মাত্র 30 মিনিট টাইম দেওয়া হয় এবং তাদের কাছে তখন কোরিয়ার খুবই ইফেক্টিভ কোনো পলিটিক্যাল ম্যাপ ছিল না। আপনি দুইটা দেশ যখন ভাগ করবেন, একজনের ঘরের উপর দিয়ে দাগ চলে যেতে পারে, একজনের পুকুরের উপর দিয়ে দাগ চলে যেতে পারে, যে পুকুরের অর্ধেক পড়বে উত্তর কোরিয়ায়, অর্ধেক পড়বে দক্ষিণ কোরিয়ায়। একটা মন্দির বা একটা গির্জার উপর দিয়ে দাগ চলে যেতে পারে।
তো আপনাকে এই সমস্ত জিনিস নিশ্চিত করে একটা সুন্দর ম্যাপের উপর দাগ দিতে হবে যেন এখানে দীর্ঘমেয়াদী উত্তেজনা না সৃষ্টি হয় যদি আপনি আসলেই ভাগ করতে চান। কিন্তু এই দুইজন 37 বছরের মিলিটারি অফিসারের কাছে এইরকম ম্যাপ নাই। তারা ন্যাশনাল জিওগ্রাফির ম্যাগাজিন থেকে কোরিয়ার একটা ম্যাপ বের করছে এবং দেখে যে আমরা যে অক্ষরেখা পড়ি 38 ডিগ্রি অক্ষরেখাটা কোরিয়ার উপর দিয়ে চলে গেছে এবং কোরিয়ার রাজধানী যে সিওল সেইটা দক্ষিণ দিকে থাকে। সো রাজধানীর নিয়ন্ত্রণ দক্ষিণে চলে যাবে আর দক্ষিণের নিয়ন্ত্রণ আমেরিকা নেবে, তার মানে আমেরিকার স্বার্থ সিদ্ধ হবে। এই জন্য তারা কোনো চিন্তা ভাবনা না করে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর একটা পেন্সিলের দাগ দিয়ে দিছে। মাত্র 30 মিনিটে কোরিয়া বিভক্ত হয়। তখন উত্তর দিকটা কেন সোভিয়েত ইউনিয়নের দেওয়া হলো? কেননা সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি তখন উত্তর দিকে অবস্থান করতেছে। এই 38 ডিগ্রি অক্ষরেখাকে সোভিয়েত ইউনিয়ন কেন মেনে নিল? কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটতেছে আগস্টের 10 তারিখে 1945 সাল, আর আগস্টের 8-9 তারিখে বোম মারা হয়েছে এবং আগস্টের 15 তারিখে জাপান আত্মসমর্পণ করবে। এইরকম একটা সিচুয়েশন। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে। এখন সোভিয়েত ইউনিয়ন কোনোভাবে চাচ্ছে না আমেরিকার সাথে দ্বন্দ্বে জড়াতে বা ডাইরেক্ট মিলিটারি যুদ্ধতে যেতে। তখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে শান্ত করার জন্য 38 ডিগ্রি অক্ষরেখাটাকে মেনে নিল। অর্থাৎ কোরিয়া ভাগ হয়ে গেল যেই জায়গায় কোরিয়ান কোনো প্রতিনিধি নাই, কোরিয়ার কোনো জনগণের মতামত নেওয়া হলো না। তদানীন্তন পৃথিবীর দুইজন সুপার পাওয়ার বা যেটাকে গ্রেটেস্ট পাওয়ার বলেন, তারা দুইজন কোরিয়াকে ভাগ করে ফেললো 1945 সালের 10 আগস্ট। এবং এই ভাগ করার প্রস্তাব রাশিয়ার কাছে পরদিন দেওয়ার সাথে সাথেই রাশিয়া আসলে রাজি হয়ে গেল। এই টাইমে আসলে কোরিয়ারা কি চাচ্ছিল? 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপান যে কোরিয়াকে দখল করে রাখলো, কোরিয়ানরা তো এই দখলদারিত্ব মেনে নিতে চায় নাই। কোরিয়ারা অবশ্যই গেরিলাগতভাবে বা মিলিশিয়া গঠন করে যে কোনোভাবে জাপানের এগেনস্টে কিন্তু এই দীর্ঘ 35 বছর তারা ছোট বড় যুদ্ধ করে গেছে। তাদের কিন্তু ছোট বড় এরকম নানান নেতা ছিল। তারা চেয়েছিল যে এই পাওয়ার ভ্যাকুম, যে জাপান চলে যাচ্ছে, আমাদের ডাইরেক্ট কোনো সরকার নাই, এই অবস্থায় রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য তারা পিপলস কমিটি গঠন করতে চেয়েছিল এবং তারা গঠন করতেছিল। কেমন? যে পিপলস কমিটি হবে যেখানে একজন শিক্ষক থাকবে বা শিক্ষিত মানুষ থাকবে, একজন ব্যবসায়ী প্রতিনিধি থাকবে, একজন কৃষক প্রতিনিধি থাকবে, যারা জাপানের এগেনস্টে এই যে যুদ্ধ করেছে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের একজন প্রতিনিধি থাকবে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা কোরিয়ান যোদ্ধা হিসেবে এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছে এইরকম লোকজন থাকবে। তাহলে একটা ধরেন আমাদের যেমন ইউনিয়ন এইরকম ইউনিয়নে এইরকম কমিটি তৈরি হবে, তারা কেন্দ্রীয় সরকার গঠনের আগ পর্যন্ত ওই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করবে। এবং তারা করেও ফেলেছিল 2 মাসের মধ্যে, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে পুরো কোরিয়াতে কিন্তু এই পিপলস কমিটি গঠন হয়ে গিয়েছিল। এইটাই ছিল আমেরিকার মাথা ব্যথার প্রথম কারণ। কেননা পিপলস কমিটি যেটা টোটাল কোরিয়াকে মোটামুটি দখল করে নিচ্ছে, এই পিপলস কমিউনিটি ছিল মূলত সমাজতান্ত্রিক মতাদর্শের। কৃষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষিত সমাজ, মানে আপামর জনগণ এবং যারা সমাজতান্ত্রিক মূল্যবোধ বুঝে তাদেরকে নিয়ে। তার মানে তারা বুঝতেছিল যে এই টোটাল কোরিয়ান উপদ্বীপ কিন্তু সমাজতান্ত্রিক মতাদর্শের একটা রাষ্ট্র হতে যাচ্ছে এবং যে রাষ্ট্রটা মূলত সোভিয়েত মদদে থাকবে। এই সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট মতাদর্শ এবং আমেরিকার গণতান্ত্রিক মতাদর্শ, 2 মতাদর্শগত কারণে কিন্তু স্নায়ুযুদ্ধ তখন দানা বেঁধেছে 2টা পরাশক্তির মধ্যে। ঠিক এই রকম টাইমে আমেরিকা কখনোই চায় নাই যে কোরিয়াতে কমিউনিস্ট মতাদর্শ বিকশিত হোক। কেননা সোভিয়েত ইউনিয়ন এবং কোরিয়া পরবর্তীতে চায় না এরা মিলিতভাবে কিন্তু জাপানকে গ্রাস করে ফেলবে এবং টোটাল এশিয়াতে তারা একটা কমিউনিস্ট একটা আমব্রেলা তৈরি করবে। টোটাল এশিয়া মহাদেশে আমেরিকার প্রভাব খর্ব হবে। এইটা আমেরিকা কখনোই চাইবে না। এটা আমেরিকা কেন চায় নাই? আমেরিকা খারাপ এই জন্য? ব্যাপারটা কিন্তু এটা না। বিশ্ব রাজনীতি বা বিশ্ব ব্যবস্থার মডেলটাই এই নিয়মে চলে। আমরা কোরিয়া যুদ্ধের বাইরে গিয়ে এই মডেলটা একটু বুঝে আসি। এই যে পরাশক্তি বা সুপার পাওয়ার বা ভূরাজনীতির ভাষায় আমরা বলি হ্যাজিমন,
এই হেজিমন বলে বা পুরা বিশ্বের একজন সর্বক্ষমতার অধিকারী একজন এইরকম কোনো রাষ্ট্র আসলে বিশ্বে হতে পারে না। যেমন বর্তমান সময় আমরা যুক্তরাষ্ট্রকে বলি সে হচ্ছে বিশ্বের হেজিমন, এই কথাটা না মোটামুটি পুরাপুরি ঠিক না, অল্প একটু ঠিক। যুক্তরাষ্ট্র আসলে টোটাল বিশ্বের হেজিমন না, কোনো রাষ্ট্রের পক্ষেই বিশ্বের হেজিমন বা বিশ্বের গডফাদার হওয়া পসিবল না। যুক্তরাষ্ট্র আসলে রিজিওনাল হেজিমন, অর্থাৎ টোটাল পশ্চিম গোলার্ধে আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের চাইতে পাওয়ারফুল কোনো রাষ্ট্র নাই যে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জিততে পারে। যেমন উত্তরের দিকে আছে কানাডা, নিচে মেক্সিকো, এইদিকে ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, চিলি বলেন, যে দেশই বলেন, এরা কেউই যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে না। সো যুক্তরাষ্ট্র আসলে এই অঞ্চলের রিজিওনাল হেজিমন। কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইউরোপে এসে দখল করতে চায়, বা যুক্তরাষ্ট্র যদি টোটাল পশ্চিম এশিয়া দখল করতে চায়, বা যুক্তরাষ্ট্র যদি টোটাল আফ্রিকা দখল করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র একা পুরো জায়গা দখল করতে পারবে না, কেননা মাঝখানে সমুদ্র বাধা হয়ে দাঁড়াবে। এইটা হচ্ছে সমুদ্রের স্টপিং পাওয়ার। সমুদ্র একটা ন্যাচারাল ডিফেন্স হিসেবে কাজ করবে। সমুদ্র পার হয়ে গিয়ে আপনি একটা বিশাল ভূখণ্ড দখল করে ফেলবেন, এইটা বর্তমান সময়ে মোটামুটি ইম্পসিবল। একটা সময়ের ছিল যে ধরেন ব্রিটেনরা আমাদের অঞ্চলে এসে সমুদ্র পথে এসে আমাদের অঞ্চলে তাদের উপনিবেশ গড়ছে, ফ্রান্সের লোকজন আফ্রিকাতে গিয়ে উপনিবেশ করছে, বাট এখন কিন্তু এইটা মোটামুটি ইম্পসিবল। কেননা আপনি আপনার শত শত হাজার হাজার লাখ লাখ মিলিটারি নিয়ে এসে এই টোটাল জায়গা দখল করতে পারবেন না, সমুদ্র একটা বাধা হিসেবে দাঁড়াবে। যেহেতু বিশ্বে সমুদ্র এরকম ছড়ায়া ছিটা আছে, তাহলে একটা রাষ্ট্রের পক্ষে পুরো পৃথিবীর গডফাদার হওয়া পসিবল না। তার প্রধান টার্গেট হবে সে একটা রিজিয়নের হেজিমন হবে, এবং তার আর একটা কাজ হবে, সে বিশ্বের গডফাদার না হতে পারলেও সে বিশ্ব পরিচালনার ধরেন পোড়া মাতব্বার চেয়ারম্যান টাইপের হবে। সে কি করবে? সে অফশোর ব্যালেন্সার হিসেবে কাজ করবে, অর্থাৎ সমুদ্রের ওপারে থেকে সে আরেক জায়গা ব্যালেন্স করবে। কেমন? ধরেন এই ইউরোপে যদি তার চাইতেও বড় আরেকজন পাওয়ার উঠে দাঁড়াতে যায়, তখন আমেরিকা কূটনৈতিকভাবে অন্য রাষ্ট্রের মাধ্যমে যে কোনোভাবে হোক তাকে ডাউন করার চেষ্টা করবে। ঠিক এশিয়াতে যদি কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র এই সমুদ্রের এপারে থেকে সে অফশোর ব্যালেন্সার হিসেবে ওই জায়গা অন্য রাষ্ট্রের দ্বারা বা তার মিলিটারি তার অস্ত্র আরেকজনকে দিয়ে সে তাকে ডাউন করার ট্রাই করবে। যেমন এশিয়াতে যদি চায়নার আসলে উল্লেখযোগ্য উত্থান হয়, তাহলে চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য সে জাপানকে ব্যবহার করবে, চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য সে দক্ষিণ কোরিয়াকে ব্যবহার করবে, চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য সময় মতো সে ইন্ডিয়াকে ব্যবহার করবে, এবং অন্যান্য রাষ্ট্রকে আশপাশ থেকে সে ব্যবহার করবে। অর্থাৎ সে নিজে যাবে না, সে দূর থেকে ওই জায়গায় ব্যালেন্স করার ট্রাই করবে, অন্যকে অস্ত্র দিয়ে সাহায্য দিয়ে প্রয়োজনে তার মিলিটারি পাঠিয়ে সে অফশোর ব্যালেন্সার হিসেবে কাজ করবে। এই জন্যই জাপানের উপর সে বোম মারছে, ঠিক আছে, তারপরেও সে জাপানকে রিবিল্ড করবে, জাপানকে সে তার মতাদর্শের তার একজন সোলজার বানাবে। এখন কোরিয়া যদি ইউনাইটেড হয়ে যায়, তাহলে সে অবশ্যই ৩৫ বছর শাসন করার তার প্রতি রাগ আছে না, অর্থাৎ ইউনাইটেড কোরিয়া অবশ্যই সবার আগে জাপানকে আঁকড়ে ধরবে, এইটা আমেরিকা হইতে দিবে না। সো সে প্রথম কাজ কি করবে? সে যেহেতু আগে মিলিটারি পাঠাইতে পারে নাই, সেইটাকে ভাগ করবে, এবং সেইটাকে ভাগ করেওছে। কোরিয়াকে ভাগ করার পরে এই উত্তর কোরিয়াকে টোটাল দিয়ে দেওয়া হলো রাশিয়ার আন্ডারে বা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে। সে উত্তর কোরিয়ার প্রশাসনিক মিলিটারি সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, এবং এইখান দিয়ে ৩৮ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভাগ করছে, এবং দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণ নিচ্ছে এখন আমেরিকা। এখন দক্ষিণ কোরিয়াকে সে চালাবে কিভাবে? দক্ষিণ কোরিয়াকে সে চালানোর জন্য ইউনাইটেড স্টেটস আর্মি মিলিটারি গভর্নমেন্ট ইন কোরিয়া গঠন করে, যেখানে আমেরিকার মিলিটারিরা এইখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে
মূলত একটা অন্তর্বর্তীকালীন হিসেবে। তাও অন্তর্বর্তীকালীন হিসেবে বলতে তারা 1945 থেকে 1948 পর্যন্ত প্রায় 3 বছর তাদের এই অন্তর্বর্তীকালীন মিলিটারি গভর্নমেন্ট এই জায়গাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমেরিকার বা আঙ্কেল স্যামের ডাবল স্ট্যান্ডার্ড দেখেন। কোরিয়ার সমস্ত লোক চাচ্ছে যে আমরা একটা ইউনাইটেড কোরিয়া হই, একটাই কোরিয়া হব, কেননা ও যে ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলি, এবং ও আর আমি একই জাতি, তো মাঝখানে কেন আমরা দেয়াল দিয়ে দিব, কেন দুইটা রাষ্ট্র হব। তো তখন আমেরিকার এগেনস্টে কিন্তু তারা ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠতেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুই কোরিয়াই। সো তখন আমেরিকা একটা ভয়াবহ উদ্যোগ নেয়। আমেরিকা তার প্রশাসনে, কোরিয়ার এই প্রশাসনে অন্তর্বর্তীকালীন জাপানের যে সমস্ত মিলিটারি পার্সোনাল ছিল বা জাপানের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিল, যারা মূলত কোরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বা কোরিয়ান পুলিশিং ব্যবস্থা ভালো মতন বুঝে, যারা কোরিয়ান মানুষকে নির্যাতন নিষ্পেষণ শোষণ করতে পারে, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন কোরিয়ার গভর্নমেন্টের বেশ উচ্চ উচ্চ পদে বিভিন্ন জায়গায় পুলিশের হেড হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে পতিত শক্তির ভেতরের লোকজনকে দিয়ে আপনি নতুন একটা সরকার গঠন করতেছেন এবং আপনি কোরিয়ার ফিউচারের কথা বলতেছেন। এইটাই হচ্ছে মূলত আঙ্কেল স্যামের ডাবল স্ট্যান্ডার্ড এইখানে। এই মুহূর্তে এইখানে একটা নির্বাচন আয়োজন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে একজনের কাছে ক্ষমতায় দেওয়া। যেহেতু আমেরিকা, আঙ্কেল স্যাম গণতন্ত্রের কথা বলে, নির্বাচন ছাড়া একজনের কাছে সে ক্ষমতায় দিয়ে আসবে না, বিশ্বকে সে আইওয়াশ করবে। এবং জাতিসংঘের মাধ্যমে এখানে একটা নির্বাচন আয়োজন করা হয় এবং সেই নির্বাচনে আমেরিকার আস্থাভাজন সিংম্যান রিকে নতুন কোরিয়ার বা কোরিয়ান রিপাবলিক, যেটাকে আমরা দক্ষিণ কোরিয়া বলি, তার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। মূলত তিনি নির্বাচনে জিতেন। অনেকেই বলে এটা একটা পাতানো নির্বাচন। এই যে সিংম্যান রি, কেন সিংম্যান রি মূলত একজন কোরিয়ান হলেও সে ভিতরে ভিতরে আমেরিকান। সে 1909 সালেই আমেরিকা চলে গেছে। সে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, ওইখানকার গ্রাজুয়েট। সে একজন স্কলার লোক এবং সে শুধু আমেরিকায় পড়ালেখাই করে নাই, সে আমেরিকাতে গিয়ে জাপানের এগেনস্টে বা কোরিয়ার স্বাধীন কোরিয়ার কথা প্রচার করছে, সেমিনার করছে এবং নিজেকে প্রবাসী সরকারের একজন প্রতিনিধি হতে পারে, যে জাপানের অধীনে আছে নির্বাসিত প্রবাসী সরকার, এই রকম পর্যন্ত বিভিন্ন জায়গায় সে বক্তব্য দিছে। এবং সে বিভিন্ন এজেন্ট বা দালাল বা যাই বলেন এদের মাধ্যমে আমেরিকার সরকারের সাথে যোগাযোগ করার ট্রাই করছে, কূটনৈতিক যে কোরিয়াকে স্বাধীন করে দেন, আমি সরকার হই, আমি আপনাদের ব্যাপারটা আমি দেখব। তো আমেরিকা দীর্ঘমেয়াদে যেন এই জায়গা তার স্বার্থ রক্ষিত হয়, এইরকম একজন মানুষ খুঁজতে গেলে সে সবার আগে সবচেয়ে আস্থাভাজন পাইছে সিংম্যান রিকে, এবং সিংম্যান রিকে সে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। বাট এই নির্বাচনের একটা ভয়াবহ দিক আছে। আমরা জানি 1950 থেকে 1953 সাল পর্যন্ত কোরিয়ান যুদ্ধ চলছে। কোরিয়ার যুদ্ধ আসলে 1950 থেকে শুরু হয় নাই, কোরিয়ার যুদ্ধ শুরু হয়েছে আরও আগে। এই যুদ্ধ করছে আমেরিকা। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোরিয়ার যুদ্ধ করছে, ঠিক আছে, কিন্তু তার আগেও কোরিয়াতে লাখ লাখ মানুষ মারা গিয়েছে। কোরিয়ান লোকজন চাচ্ছে একটা কোরিয়া, একটা ইউনাইটেড কোরিয়া। সেইখানে আমেরিকা নির্বাচন করে দক্ষিণ কোরিয়ার জন্য সরকার বানায় দিচ্ছে। তার মানে কোরিয়ার লোকজন বুঝে গেছে যে ইউনাইটেড কোরিয়া আর পসিবল হবে না। তখন এই কোরিয়ার মেনল্যান্ড থেকে নিচের দিকে দেখেন, এই জায়গা হচ্ছে জেজু দ্বীপ। এই জেজু দ্বীপে এই নির্বাচনকে কেন্দ্র করে জেজু দ্বীপের যারা স্বাধীনতাকামী আছে, যারা ইউনাইটেড কোরিয়া চায়, তারা এখানে আন্দোলন শুরু করে। তাদের এই আন্দোলন দমন করার জন্য আমেরিকান মিলিটারি, জাপানের ওই যে বিধ্বংসী যে জাপানি মিলিটারি আর কি, যে ইম্পিরিয়াল জাপানের যে মিলিটারি, তাদেরকে নিয়ে এইখানে একটা যৌথ অভিযান চালায়। এবং এই অভিযান এতই ভয়াবহ ছিল যে পাকিস্তান যেমন আমাদের পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল, এইখানে আমেরিকা পোড়ামাটির নীতি গ্রহণ করে, যে সব মানুষ মেরে দিব, সব বোম মেরে উড়িয়ে দিব, জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিব, শুধু মাটিটুকু পড়ে থাকবে, পোড়া মাটি পড়ে থাকবে। এই নীতি গ্রহণ করে এইখানে। এবং এইখানে এপ্রিল থেকে 1948 এপ্রিল থেকে এইখানে কয়েক মাসের মধ্যে
প্রায় 30,000 সাধারণ মানুষ, এর মধ্যে বাচ্চা কাচ্চা পর্যন্ত আছে, এবং এতই ভয়াবহ ছিল যে মানুষজন আগ্নেয়গিরির যে গর্ত তার মধ্যে গিয়ে পালিয়েছে মিলিটারি থেকে ভয় পেয়ে। এবং এইটা এতই ভয়াবহ ছিল যে এইটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই, এই জেজু ম্যাসাকার। এই জেজু ম্যাসাকার নিয়ে বড় বড় জ্ঞানীগুণীরা অনেক বেশি লেখে নাই, এইটা নিয়ে প্রচুর শোরগোল হয় নাই, ইতিহাসকে চাপা দেওয়া হয়েছে। এবং কোরিয়াও তার ইতিহাসের ক্ষেত্রে জেজু ট্র্যাজেডি নিয়ে খুব একটা বেশি কথা বলে নাই। মাই নেম নিয়ে একটা কোরিয়ান মুভি হয়তোবা রিলিজ হবে, যার টেইলর এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পারেন, আমি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এই জেজু দ্বীপের বিদ্রোহ দমন করার জন্য তদানীন্তন আমেরিকান নিয়ন্ত্রিত কোরিয়ান সরকার এই যে ইয়োসু শহর হচ্ছে মেইনল্যান্ডের এইখানে, আর এইখানে সানচান শহর, এই দুইটা শহরে যে 14তম তাদের মিলিটারি রেজিমেন্ট ছিল তাদেরকে অর্ডার করে যে এইখানে গিয়ে জেজু দ্বীপের মানুষ মেরে দিতে। 1948 এপ্রিলে 14তম রেজিমেন্ট কিন্তু এই প্রস্তাবে রাজি হয় নাই, বরং তাদেরকে দিয়ে তাদের মানুষ মারা হবে, যে মানুষগুলো আসলে ইউনাইটেড কোরিয়া চায়, সব মানুষ ইউনাইটেড কোরিয়া চায়, এই 14তম রেজিমেন্টের মানুষজন ইউনাইটেড কোরিয়া চায়। সো তারা এটাতে রাজি হয় নাই, বরং তারা এই ইউসু এবং সানচান শহরে তারা নিজেরা বিদ্রোহ শুরু করে এবং এটা দখল নিয়ে ফেলে দুইটা শহর। তখন আমেরিকার মদতে এবং জাপানের ওই ইম্পেরিয়াল মিলিটারিদেরকে নিয়ে এই দুইটা শহরেও হামলা চালানো হয়, যেটাকে ইউসু ও সানচান ট্র্যাজেডি বলে। এটা বিশাল বড় একটা ম্যাসাকার ছিল, এইখানেও প্রায় 20,000 কোরিয়ান নাগরিককে মেরে ফেলা হয়। এবং আনঅফিসিয়াল তথ্য মতে এই দুইটা ম্যাসাকারে, অর্থাৎ 1950 সালে কোরিয়ান যুদ্ধ বাঁধার আগেই আমেরিকা, আঙ্কেল স্যাম কোরিয়াতে জাপানের পতন হওয়ার পর জাপানের সহায়তা নিয়ে সে এই জায়গাতে লাখের অধিক কোরিয়ান সাধারণ মানুষকে মেরে ফেলেছে, যেন ইউনাইটেড কোরিয়ার যে দাবি, যেন এই দাবি উঠাতে কোরিয়ান মানুষজন ভয় পেয়ে যায়। কেননা ইউনাইটেড কোরিয়া হলে কোরিয়া অবশ্যই অবশ্যই সমাজতান্ত্রিক হয়ে যাইত। ঠিক উত্তর দিকে যে উত্তর কোরিয়া, এখন এই উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ কার হাতে দিবে, এটা তো ভাগ্য নির্ধারণ করবে স্বয়ং সোভিয়েত ইউনিয়ন। তখন সোভিয়েত ইউনিয়ন দেখলো যে তাদের কাছেও একজন কোরিয়ান মানুষ আছে, তার নাম হচ্ছে কিম ইল সাং বা কিম ইল সুং যাই বলেন। তিনি মূলত বর্তমান কিম জং উনের দাদা। ইউনাইটেড কোরিয়া করার এবং জাপানের এগেনস্টে গেরিলা যুদ্ধ করায় তিনি কোরিয়া থেকে বিতাড়িত হন। জাপান যখন কোরিয়া দখল করে রেখেছিল, সে জাপানের এগেনস্টে যুদ্ধ করেছে এবং সে পালিয়ে গিয়ে সে সোভিয়েত ইউনিয়নে চলে গিয়েছিল এবং সোভিয়েত রেড আর্মিতে তিনি যোগ দেয়, মিলিটারি ট্রেনিং নেয়। এবং এই উপরের দিকে যে সোভিয়েত ইউনিয়নের অংশ আছে জাস্ট কোরিয়ার উপরে, এইরকম জায়গাতেই তিনি অবস্থান করতেছিল যে রেড আর্মির ম্যান হিসেবে। তো সে যেহেতু এতদিন রেড আর্মিতে কাজ করেছে এবং সে কোরিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে এবং এই স্বাধীনতার জন্য তিনি সাহায্য চেয়েছে সোভিয়েত ইউনিয়নের কাছে, তো সোভিয়েত ইউনিয়ন তাকে পিক করলেন এবং তাকে নির্বাচনের মাধ্যমে এই অঞ্চলের প্রধানমন্ত্রী বানানো হলো প্রথমে, কেননা তারা যেহেতু সমাজতান্ত্রিক মতাদর্শের। এরপরে 48 শেষ হয়ে গেল, উত্তর কোরিয়াকে চালাচ্ছে কিম ইল সুং এবং দক্ষিণ কোরিয়াকে চালাচ্ছে সিংম্যান রি। উত্তর কোরিয়া সোভিয়েত মদতপুষ্ট, দক্ষিণ কোরিয়া আমেরিকান মদতপুষ্ট। কিন্তু এইরকম টাইমে উত্তর কোরিয়া খুবই ডেসপারেটলি চাচ্ছে যে ইউনাইটেড কোরিয়া হোক, সমাজতান্ত্রিক কোরিয়া হোক। কিম ইল সুং তিনি মরিয়া হয়েছিলেন, কিন্তু আক্রমণ করার সুযোগ বা আক্রমণ করার পারমিশন পাওয়া যাচ্ছে না, কেননা তার বস সোভিয়েত ইউনিয়ন পারমিশন দিচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট তখন হেনরি ট্রুম্যানের পররাষ্ট্রমন্ত্রী তখন এশিয়ায় আমেরিকার যে নিরাপত্তা ম্যাপ, এই নিরাপত্তা ম্যাপ নিয়ে সে একটা বক্তব্য দেয়। এই বক্তব্য তো সে কোরিয়ার নাম উচ্চারণ করে নাই। যেহেতু কোরিয়ার নাম উচ্চারণ করে নাই, তখন সোভিয়েত ইউনিয়ন ভাবছে যে কোরিয়া হয়তোবা আর আমেরিকার জন্য খুব একটা মেজর পয়েন্ট না। এই টাইমে যদি কোরিয়াকে বা দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করা হয়, আমেরিকা নাক গলাবে না। তখন সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে ট্যাঙ্ক
মিলিটারি অস্ত্র, গোলাবারুদ এবং পারমিশন দেয়। এবং পারমিশন দেওয়ার সাথে সাথেই উত্তর কোরিয়া যে আক্রমণ শুরু করে, আক্রমণের কয়েকদিনের মাথায় সে রাজধানী সিওল দখল করে নেয় এবং প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছিল কয়েকদিনের মধ্যে। কিন্তু তখন আমেরিকার কাছে ডমিনো তত্ত্বের কথা মাথায় চলে আসে। একটা ডমিনো অনেক ডমিনোকে ফেলে দিতে পারে, অনেক বড় ডমিনোকে ফেলে দিতে পারে। এখন কোরিয়া যদি টোটালটা সমাজতন্ত্র হয়ে যায়, এই টোটাল রিজিয়ন সমাজতন্ত্র হয়ে যাবে। তখন হেনরি ট্রুম্যান মিলিটারিলি দক্ষিণ কোরিয়ার হয়ে উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করার ডিসিশন নেয়। কিন্তু এটা আমেরিকার ব্যানারে আসতে চায় নাই। আমেরিকা তখন জাতিসংঘকে নিয়ে আসতে চাইছে। জাতিসংঘকে সে তার ঢাল হিসেবে এখানে ব্যবহার করেছে। আসলে আন্তর্জাতিক ইনস্টিটিউশন, সেটা জাতিসংঘ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যাই বলেন, এইটা বড় পাওয়ারদের আসলে সারা পৃথিবীতে পাওয়ার প্রজেক্ট করা বা ওই যে অফশোর ব্যালেন্স করা, এটার একটা টুলস, একটা অস্ত্র, ধরেন এটা একটা বন্দুকের মতন আর কি। তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়, নিরাপত্তা পরিষদের রেজুলেশন পাস হয়। তখন ইউনাইটেড নেশনস কমান্ড নামে একটা মিলিটারি গঠন করা হয়, যা বিভিন্ন দেশের মিলিটারি নিয়ে গঠন করা হয় এবং এই সবগুলো দেশে ছিল আমেরিকার বন্ধু দেশগুলা। তাদের মিলিটারি নিয়ে ইউনাইটেড নেশনস মিলিটারি কমান্ড বা ইউনাইটেড নেশনস কমান্ড গঠন করা হয়। তারা আসে দক্ষিণ কোরিয়ার হয়ে যুদ্ধ করার জন্য। এবং মজার বিষয় হচ্ছে রাশিয়া এইখানে ভেটো দিতে পারে নাই, কেননা নিরাপত্তা পরিষদের এই মিটিং আগেই বর্জন করেছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া বর্জন না করে যদি ওই মিটিংয়ে বসতো এবং বসে তার ভেটো পাওয়ার ব্যবহার করত, তাহলে ইউনাইটেড নেশনস কমান্ড গঠন হতো না। এইটা ভাই একটা বিশ্ব ইতিহাসের একটা ইউনিক ব্যাপার, যে জাতিসংঘ মিলিটারি নিয়ে আসতেছে আমেরিকাকে সাপোর্ট দেওয়ার জন্য, মূলত দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে আমেরিকাকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং ইউনাইটেড নেশনস কমান্ড গঠন করা হচ্ছে। এই রকম আর হয় নাই যখন সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নেয় 1990-এ। তখন 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধতে ইউনাইটেড নেশনস এসেছিল, বাট এইরকম কোরিয়ার মতন ইউনাইটেড নেশনস কমান্ড এত মিলিটারিলি, এত নেকেডলি তারা আসে নাই। বর্তমান সময়ের যে শান্তি রক্ষা বাহিনী কাজ করে এইরকম না, কিন্তু ডাইরেক্ট মিলিটারি অস্ত্র গোলাবারুদ নিয়ে আসছে যুদ্ধ করার জন্য। এই কমান্ডের প্রধান ছিল ডগলাস ম্যাক আর্থার এবং তিনি একটা খুবই সাহসী উদ্যোগ নেয়। এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। এই সিওলের পাশেই কিন্তু ইনচন নামক একটা শহর, এবং এইটা কিন্তু একটা জাস্ট সমুদ্র উপকূলে। এবং এই জায়গার যে সমুদ্র, এটা কিন্তু জাস্ট মানে বিচের মতন না, কক্সবাজারের মতন না, এটা পাহাড় পর্বত দেওয়া এবং এইখানে প্রচুর জোয়ার ভাটা হয়। সমুদ্র আনপ্রেডিক্টেবল, ঝড় জলোচ্ছ্বাস লেগেই থাকে, এইরকম একটা ডেঞ্জারাস জায়গা। তো ডগলাস ম্যাক আর্থার তিনি চাইলেন এই জায়গা দিয়ে আক্রমণটা করবেন, তাহলে রাজধানী দ্রুত দখল করে নেওয়া যাবে। কিন্তু পুরো বাহিনীটা বা পুরো ইউনাইটেড নেশনস কমান্ড প্রথমে এটাতে রাজি হয় নাই। বাট ডগলাস এইখানে মূলত অ্যাডামেন্ট ছিলেন এবং তিনি বলেছিলেন এই জায়গা দিয়ে যদি আমরা যৌথ, শুধু নৌ না, নৌ এবং স্থল এবং আকাশপথে আক্রমণ করি, তাহলে আমরা পেছন থেকে গিয়ে, এই নিচের দিকে যারা আছে পেছন থেকে গিয়ে আক্রমণ করতে পারবো। এবং এই জায়গা যদি আমরা ব্লক করে দিই, এই দিকে যত উত্তর কোরিয়ার মিলিটারি আছে তারা আর খাবার, গোলাবারুদ সাপ্লাই পাবে না উপর থেকে, তখন তারা এই জায়গা থেকে সরে যেতে বাধ্য হবে। এবং ডগলাস ম্যাক আর্থার আসলে এই জায়গায় সাকসেসফুল হয়েছিলেন এবং এইটা বিশ্বের মিলিটারি কৌশলে বা যুদ্ধে জয়ের ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী ইতিহাস আসলে, যে অ্যাডামেন্ট হয়ে ডগলাস ম্যাক আর্থার আসলে খুবই মানে দূরদর্শী একটা স্ট্র্যাটেজি এখানে খাটিয়েছিল। এবং এই ইনচেন হামলার ফলে মূলত এই অঞ্চল ব্লক হয়ে যায়, ফলে আসলে শেষমেশ উত্তর কোরিয়া পিছু হাঁটতে বাধ্য হয় এবং পিছু হাঁটাইতে হাঁটাইতে তাদেরকে প্রায় চায়নার ভেতরে নিয়ে চলে গিয়েছিল এই ইউনাইটেড নেশনস কমান্ড, যে পুরা উত্তর কোরিয়াকে চায়নার ভেতরে নিয়ে চলে যাচ্ছে। এই রকম টাইমে চায়না এইটাকে তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, যে তার বর্ডারের কাছে উত্তর কোরিয়াকে দাবড়াইতে দাবড়াইতে এখন আমেরিকার ইউনাইটেড নেশন কমান্ড বলেন আর যাই বলেন, এরা তো আসলে আমেরিকান সোলজার, আমেরিকান সোলজাররা তার বর্ডার পর্যন্ত চলে আসছে। তখন মাও সেতুং সদ্য সে
1949 সালে বিপ্লব করে সে পুরো চায়নাকে দখল করে নিয়েছে, মেইনল্যান্ড চায়নাকে। সে আমেরিকাকে তার বর্ডারের কাছে আসতে দিতে চাইবে না। তখন উত্তর কোরিয়াকে চায়না প্রায় 3 লাখ মিলিটারি সাপ্লাই দেয় এবং অস্ত্র গোলা বারুদ, এবং পরবর্তীতে যেন তার জয় নিশ্চিত হয়, কোনো হিসাবে বলা হয়েছে লাস্টের দিকে 10 লাখ দিয়েছিল। সেই 10 লাখের ফলে আবার এই যে ইউনাইটেড নেশনস কমান্ডকে আবার নিচের দিকে ব্যাক পাঠায়। তবে এখানে উল্লেখ্য যে প্রায় 10 লাখ মিলিটারি সাপ্লাই দিয়েছিল চায়না, এটা কিন্তু চায়না তাদের মিলিটারি বলে নাই, বরং এইটাকে তারা বলেছে চাইনিজ পিপলস ভলেন্টিয়ার আর্মি, যেটা ভলেন্টিয়ারই করতেছে তারা। পরবর্তীতে 1953 সালে দুই কোরিয়ার মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি, শান্তি চুক্তি না। যুদ্ধবিরতি মানে আমরা এখন বিরতি দিচ্ছি, যে কোনো সময় আবার যুদ্ধ হতে পারে। আর শান্তি চুক্তি মানে অফিসিয়ালি এই যুদ্ধ শেষ। দুই কোরিয়ার মধ্যে কিন্তু আজও শান্তি চুক্তি হয় নাই, যুদ্ধবিরতি চলতেছে। তার মানে আজ 2026 সাল, আজকেও কিন্তু দুই কোরিয়া যুদ্ধলিপ্ত অবস্থায় আছে, যদিও এখন যুদ্ধবিরতি চলতেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। তবে এই যুদ্ধবিরতির ফলে যে সোজা সাপটা 38 ডিগ্রি অক্ষরেখা দুই কোরিয়াকে ভাগ করেছিল, এইটা না করে যেন দুই কোরিয়ার সীমানা ওই যে একজনের ঘরের উপর দিয়ে বা এর উপর দিয়ে না যায়, আসলে বিশ্লেষণ করে যেন ভাগ করা হয়, এই ভাগটা করা হয় যে ডাইরেক্ট লাইন না, এখন মোটামুটি একটা বিভাজন লাইন টানা হয়, যেটাকে বলা হয় ডিমার্কেশন লাইন। এবং এই ডিমার্কেশন লাইনের দুই পাশে, অর্থাৎ উত্তর কোরিয়ার দিকে 2 কিলোমিটার এবং দক্ষিণ কোরিয়ার দিকে 2 কিলোমিটার, অর্থাৎ টোটাল 4 কিলোমিটার জায়গাটা ডিমিলিটারালাইজড জোন। এইখানে কোনো মিলিটারি থাকতে পারবে না, এবং এইটা এখন বন জঙ্গল হয়ে গেছে। যেহেতু মিলিটারি থাকতে পারবে না, ওর ভিতর কোনো মানুষের বসবাস নাই, কয়েকটা জায়গায় ব্যতিক্রম ছাড়া, যদিও এটা একটু ভিন্ন আলোচনা, এখানে প্রচুর পরিমাণে এখন বন্য প্রাণী দেখা যায়। প্যারাডক্সটা হচ্ছে এই যে টোটাল 4 কিলোমিটার চওড়া এবং টোটাল বর্ডার এ পাশ থেকে ও পাশ পর্যন্ত লম্বা যে ডিমিলিটারালাইজড জোন, এইটা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে মিলিটারাইজড জোন। প্রচুর মিলিটারি আছে এর ভেতরে নাই, চারপাশ দিয়ে, কেননা দুই চিরশত্রু একে অপরের দিকে চেয়ে আছে, এবং এর পাশ দিয়ে প্রচুর ল্যান্ডমাইন বসানো আছে, আশপাশে প্রচুর ওয়াচ টাওয়ার, মানে পুরা নিরাপত্তা দেওয়া হচ্ছে এই দুই জায়গায়। এবং এর মাঝেই কিন্তু পানমুজান বা শান্তির ভিলেজ, যেইখানে যদি তারা আসলে কোনো পতাকা বৈঠক করে বা দুই দেশের বড় বড় নেতারা যদি যায়, তাহলে ওইখানেই আলাপ আলোচনা হয়। শান্তির গ্রাম কিন্তু এই জায়গাতেই, এবং এই জায়গাতে একটা ব্রিজ অফ হেইল আছে, যে যখন দুই কোরিয়াতে যুদ্ধ হয়েছিল তখন ওই ব্রিজের দিয়ে এই পাশ থেকে ওপারে লাশ পাঠানো হতো, ব্রিজ অফ হেইল। আমরা ভারত মহাদেশকে ভাগ করার ক্ষেত্রে আপনারা খুশবন্ত সিংয়ের এই ট্রেন টু পাকিস্তান বইটা পড়তে পারেন, তখন আপনারা দেখবেন যে এই যে ট্রেনে করে ভারত থেকে পাকিস্তানে লাশ যাচ্ছে, পাকিস্তান থেকে ভারতে লাশ আসতেছে, সেই যে লাশ ট্রান্সফার করা, যে দাগ টেনে দিচ্ছে পশ্চিমারা, কিন্তু মানুষ মরতেছে লোকাল। এই বিশ্ব ব্যবস্থা, ক্ষমতার দ্বন্দ্ব, দ্য স্ট্রাগল ফর পাওয়ার। এবং এই দুই কোরিয়া যদি বিভক্ত না হতো, ইউনাইটেড কোরিয়া না হতো, তাহলে এই দক্ষিণ কোরিয়া নিজেকে নিরাপদ রাখার জন্য আজকে এই টাইমে এসে বছরে $50 বিলিয়ন খরচ করতেছে। উত্তর কোরিয়া তার ফুল বাজেট মিলিটারিতে খরচ করতেছে, এবং উত্তর কোরিয়ার অবস্থা এতই খারাপ, মিলিটারিদেরকে এতই ইম্পাওয়ার্ড করা হয়েছে, মানুষ খাইতে পারে না ভাই উত্তর কোরিয়ায়। এবং টোটাল উত্তর কোরিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওপেন কারাগার। এইখানে এমন অবস্থা, এবং পিয়ংইয়ং যে তাদের রাজধানী, সাধারণ মানুষ কিন্তু এই রাজধানীতে বসবাস করতে পারবে না। এই পিয়ংইয়ং মূলত মিলিটারি বা বড় বড় যারা ব্যবসায়ী তাদের শহর, এবং এইখানকার পেট্রোল পাম্পগুলোতে ইয়াং নারীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যে মিলিটারি পার্সন এসে তাকে তুলে নিয়ে যাবে, মানে তার প্রস্টিটিউশন। মানে মানুষ খেতে পারতেছে না ভাই, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু তাদের কোনো ইকোনমিক্যাল তথ্য বিশ্বের কাছে নাই, কিন্তু সে তার অস্ত্র বানাচ্ছে নিজেকে, তার ক্ষমতা মসনদ টিকিয়ে রাখার জন্য, তার মানচিত্র টিকিয়ে রাখার জন্য, এবং কোনো একদিন ইউনাইটেড কোরিয়া গঠনের স্বপ্ন দেখতেছে। তাহলে আপনি চিন্তা করেন তো,
এই যে $50 বিলিয়ন, আর সেও ধরেন আরও $50 বিলিয়ন, এই যে শুধু মাত্র 2 কোরিয়া ইউনাইটেড হতে পারলেই তা একে অপরকে ভয় পেয়ে এই $100 বিলিয়ন ব্যয় হতো না পার ইয়ার। $100 বিলিয়ন ব্যয় হতো না, যে $100 বিলিয়ন হয়তো বা মানব উন্নয়নে, মানুষের খাদ্য সংকটে, বিশ্বের কাজে ব্যবহৃত হতে পারে। এই জন্য যুদ্ধ এমন এক আজব খেলা, এই খেলায় জয়লাভ করার একটাই উপায়, যুদ্ধে অংশগ্রহণ না করা। এবং বড় শক্তিরা নিজেদের পাওয়ার ম্যাক্সিমাইজ করার জন্য এরকম কোরিয়ার মতন রাষ্ট্রকে ভাগ করে, ভারতবর্ষের মতন জায়গাকে ভাগ করে একটা লং টার্ম ক্রাইসিস বিশ্বের উপরকে রেখে দিচ্ছে। এবং বিশ্বে যত ক্রাইসিস থাকবে তত এরকম মিলিটারি বাজেট থাকবে, তত অস্ত্র বিক্রি হবে, তত মিলিটারি টেকনোলজি বিক্রি হবে, এবং তত আমেরিকার ইকোনমি ফুলে ফেঁপে উঠবে। পরের পর্বে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।